24 নভেম্বর 1971 রাত প্রায় 8টা বাজে। জমিন থেকে 100 ফিট উচ্চতায় আমেরিকার দুইটি ফাইটার জেট একটি প্লেনের পিছু করতে থাকে, যে প্লেনে বসে আছে একটি হাইজ্যাকার। এই প্লেনটি আমেরিকার পোর্টল্যান্ড থেকে সিয়াটেল যাচ্ছিল, ফ্লাইট নম্বর 305। হাইজ্যাকার এই প্লেনটি হাইজ্যাক করে আমেরিকার গভর্নমেন্ট থেকে $2 লাখ দাবি করে, যা আজকের তুলনায় প্রায় 20 কোটি টাকা। প্লেনটি এখনো ওই হাইজ্যাকারের কন্ট্রোলে ছিল এবং হাইজ্যাকার প্লেনটি রেনোতে নিয়ে যেতে বলে। তখন আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তাপমাত্রা ছিল -7 ডিগ্রি সেলসিয়াস এবং ঝড় বৃষ্টি হচ্ছিল। এই খারাপ অবস্থায়ও আমেরিকার ফাইটার জেট ওই প্লেনটির পিছনে যাচ্ছিল যেন হাইজ্যাকার পালিয়ে যেতে না পারে এবং তারা হাইজ্যাকারটিকে ধরতে পারে। কিন্তু হাইজ্যাকার এর প্ল্যান ছিল আমেরিকার FBI এবং এজেন্টের থেকেও এক ধাপ এগিয়ে। হঠাৎ করে হাইজ্যাকার 10,000 ফিট উপর থেকে প্যারাশুট নিয়ে এই -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সমস্ত টাকা তার সাথে নিয়ে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে জমিনের দিকে। লাফ দেওয়ার পর হাইজ্যাকার একদমই গায়েব হয়ে যায়। এরপর হাইজ্যাকার কোথায় যায়, আসমানে, জমিনে, অথবা মরে যায় নাকি বেঁচে আছে, না কোন দেশে যায়, এর কোনোই আর খোঁজ পাওয়া যায় না। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত এবং বড় রহস্যময় কেস, যা আমেরিকার FBI এখনো তা সলভ করতে পারেনি এবং না পেরে অবশেষে সেই ফাইল ক্লোজ করে দেয়। হ্যাঁ, এই কাহিনীটি হচ্ছে সেই ডিবি কুপারের। আমেরিকার একটি ফ্লাইটকে কিডন্যাপ করে $2 লক্ষ নিয়ে গায়েব হয়ে যায়। He's a hijacker calling himself DB Cooper and demanded a $200,000 ransom and a parachute. Five, we have a hijack in progress. He said to me, all I have to do is attach this wire to this gadget here, and we all be dead. You believe that your uncle was D.B. Cooper? But there has never been a trace of Cooper or his true identity. কাহিনী শুরু হয় 24 নভেম্বর 1971 সালে আমেরিকার পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। বোয়িং 727 প্রতিদিনের মতো আমেরিকা সিটাডেলের উদ্দেশ্যে রওনা নেওয়ার প্রস্তুতি নেয়। দুপুর 2টার দিকে একটি লোক কালো চশমা, কালো স্যুট এবং সাদা শার্ট পরে স্টাইলিশভাবে এয়ারপোর্টে এসে হাজির হয়। লোকটি নিজেকে ডিবি কুপার নামে পরিচিত করে তিনি সেইখান থেকে একটি অনওয়ে টিকিট নেয় সিয়েটেল যাওয়ার জন্য। 1971 সালের ওই সময় তখন আমেরিকার নিজ দেশে ফ্লাইটে চলাচল করার জন্য কোনো সিকিউরিটি ভেরিফিকেশন হতো না, না হতো আইডেন্টি ভেরিফিকেশন। তাই সহজেই তিনি একটি টিকিট কেটে প্লেনে উঠে বসে পড়েন। 2:50 ফ্লাইটে টেক অফ করে এবং যার ক্যাপ্টেন ছিল উইলিয়াম এ স্কট। এই ফ্লাইটে মোট 37 জন প্যাসেঞ্জার এবং 6 কেবিন ক্রু মেম্বার ছিল। ফ্লাইটটির গন্তব্য ছিল পোর্টল্যান্ড থেকে সিয়াটেল, যেখানে যেতে নর্মালি ফ্লাইটটি 30 মিনিট সময় লাগত। কিন্তু এইবার ফ্লাইটটি ঠিক নর্মাল সময় পৌঁছাবে না এবং ফ্লাইটের সাথে কি কি ঘটতে চলেছে তা সম্পর্কে ফ্লাইটের ক্রু এবং যাত্রীদের কোনো ধারণাই ছিল না। ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণ পর ডিবি কুপার একজন কেবিন ক্রুকে ডেকে একটি চিঠি তার হাতে দিয়ে দেয়। কেবিন ক্রু মনে করে যে ডিবি কুপার তার সাথে ফ্লার্ট করতেছিল, তাই তিনি নর্মাল চিঠির মতো সেই চিঠিটিও তার পকেটে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পর যখন ডিবি কুপার ওই কেবিন ক্রু থেকে কোনো রিপ্লাই না পায়, তখন তিনি আবার সেই কেবিন ক্রুকে ডেকে তার কানে কানে বলে, মিস, এই নোটটি আপনার পড়া উচিত ছিল, কারণ আমার কাছে বম আছে। কেবিন ক্রু তখনও ভাবে তিনি মজা করছে। যখন তিনি চিঠিটা খোলে এবং তার হুশ উড়ে যায়, সেখানে লেখা ছিল, মিস, আই হ্যাভ এ বম্ব হেয়ার অ্যান্ড আই উড লাইক টু সিট বাই মি। যখন তিনি এটি পরে ডিবি কুপারের দিক তাকায়, ডিবি কুপার তার ব্রিফকেসে থাকা বমটি তাকে দেখায়। শ্যাপনার ভয় পেয়ে এই নোটটি তার কলিগ টিনাকে দেখায় এবং টিনা এই নোটটি দেখে সাহস করে ডিবি কুপারের কাছে যেয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি সত্যি সত্যি? তারপর ডিবি কুপার ব্রিফকেসটি খুলে বমটি দেখায়। ব্রিফকেসের মধ্যে ছিল ডাইনামাইট। তারপর ডিবি কুপার বলে, এই প্লেন এখন হাইজ্যাক হয়ে গেছে, আমি যখন ইচ্ছা এই প্লেনটি উড়িয়ে দিতে পারি, তাই চুপচাপ করে আমার সকল কথা মানুন। এখান থেকেই ডিবি কুপারের হাইজ্যাকিং শুরু হয় এবং ডিবি কুপার কেবিন ক্রুর মাধ্যমে তার ডিমান্ড জানায়। তিনি বলেন তার জন্য $2 লাখ এবং বিমানকে রিফুয়েল করার জন্য এয়ারপোর্টে একটি ফুয়েল ট্যাঙ্ক রাখা হবে এবং সেই কেবিন ক্রুকে বলে, তুমি এই ডিমান্ডগুলো পাইলটের মধ্য দিয়ে আমেরিকান সরকারের কাছে পৌঁছাও। যদি আমার দাবি না মানা হয় তাহলে আমি এই প্লেনকে উড়িয়ে দিব। তারপর শ্যাপনার পাইলটের রুমে যায় এবং পাইলটের মাধ্যমে দিয়ে সিয়াটেল বিমানবন্দরে এই কথাটি জানায় এবং সিয়াটেল বিমানবন্দরকে বলে যে আমাদের প্লেনটি হাইজ্যাক হয়ে গেছে। এই সকল ইনফরমেশন সিয়াটেল এটিসি, FBI এবং সকল এজেন্সিকে ফরওয়ার্ড করে দেয়। খবরটি FBI এর প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরবের কাছে যায় এবং ডোনাল্ড নাইরব দেশের সম্মান এবং যাত্রীদের কথা চিন্তা করে তিনি ডিবি কুপারের সকল ডিমান্ড মানতে রাজি হয়। ডিবি কুপার শ্যাপনারকে তার পাশে বসিয়ে তার মাধ্যমে আমেরিকান সরকারের সাথে নেগোশিয়েট করতে থাকে। কিছুক্ষণ পর পাইলটের রুম থেকে খবর আসে যে ডিবি কুপারের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। তারপর ডিবি কুপার তার আরেকটি দাবি জানায়, বলে যে $2 লাখ সকল টাকা $20 নোটে থাকতে হবে, আর যে অবধি ফুয়েল ট্যাঙ্ক এবং টাকা রেডি না হয় সে অবধি পাইলট যেন প্লেনটি এয়ারপোর্টে ল্যান্ড না করায়। প্লেনটি সিয়াটেল যেতে সময় লাগতো মাত্র আধা ঘন্টা এবং কুপারের এইসব নেগোশিয়েটের মাধ্যমে আধা ঘন্টার সময় শেষ হয়ে যায়, কিন্তু ফ্লাইটটি তখনও
ল্যান্ড করানো যাচ্ছিল না। ডিবি কুপারের ডিমান্ড অনুযায়ী ফ্লাইটটি সিয়াটেল এয়ারপোর্টে চারপাশ দিয়ে ঘুরতে থাকে। ডিবি কুপার কোনো ঝামেলা ছাড়াই তার সিটে বসেছিল এবং কোনো যাত্রীকে তিনি ভয় দেখাচ্ছিল না। তার কিডন্যাপিং এর স্টাইল ছিল সম্পূর্ণ আলাদা। তিনি রিল্যাক্সে বসেছিল এবং কোনো যাত্রীরা বুঝতেও পারেনি যে তাদের ফ্লাইটটি এখনো হাইজ্যাক হয়ে গেছে। প্যাসেঞ্জাররা যাতে প্যানিক না হয় সেই জন্য কেবিন ক্রুরা অ্যানাউন্সমেন্ট করে যে টেকনিক্যাল কারণে ফ্লাইটটি ল্যান্ড করতে একটু দেরি হচ্ছে। ফ্লাইট প্রায় 2 ঘন্টা ধরে সিয়াটেলের আকাশে গোল গোল ঘুরে ঘুরে উঠছিল। এরই মধ্যে আমেরিকার সরকার তার টাকা এবং তার চাওয়া 4টি প্যারাশুট রেডি করে এয়ারপোর্টে পৌঁছে দেয়। তখনের সময় অনেক হাইজ্যাকিং এবং চুরি হতো, তাই আমেরিকান সরকার এই জন্য কিছু ফান্ড আলাদা করে রেখেছিল, যে টাকা সিরিয়াল নম্বরগুলো আলাদা করে নোট করে রাখা হতো। যখন এই টাকা ওই ক্রিমিনাল খরচ করতে যাবে এবং ওই টাকা সিরিয়াল নম্বর অনুযায়ী তাকে ট্রেস করে ধরে ফেলা হবে, এই জন্য এই ফান্ডগুলো আলাদা করে রাখা হতো। সন্ধ্যা 5টার সময় এটিসি পাইলটকে জানায় ডিবি কুপারের ডিমান্ড অনুযায়ী টাকা এবং প্যারাশুট সব এয়ারপোর্টে রেডি আছে, আপনারা এখন ফ্লাইটে ল্যান্ড করতে পারেন। ল্যান্ড করার আগে ডিবি কুপার আরো কিছু শর্ত রাখে। তিনি বলে ফ্লাইটকে মেইন টার্মিনাল থেকে দূরে যেখানে আলো কম সেখানে যেন ল্যান্ড করে এবং সেখানে টাকা নিয়ে যেন একজন মাত্র লোক আসে এবং ফ্লাইটের সকল লাইট ডিম করে দিতে বলে। তারপর ডিবি কুপারের কথা অনুযায়ী 5:46 ফ্লাইটটি ল্যান্ড করে এবং একজন এয়ারপ্লেন কর্মী সেই টাকা এবং প্যারাশুট নিয়ে প্লেনের পেছনের দরজায় ডিবি কুপারের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর টিনা ডিবি কুপারের কথা অনুযায়ী পেছনের দরজা দিয়ে যে সেই টাকা এবং 4টি প্যারাশুট নিয়ে আসে। ডিবি কুপার তার কথা অনুযায়ী 36 জন প্যাসেঞ্জারকে ছেড়ে দেয়। যাত্রীদের সাথে সাথে ডিবি কুপার 2 জন কেবিন ক্রুকেও ছেড়ে দেয়। এখন ফ্লাইটে টোটাল 5 জন লোক আছে, যার মধ্যে ডিবি কুপার একজন। কিন্তু ফ্লাইটটি রিফুল হতে একটু সময় নেয়, যার ফলে ডিবি কুপার একটু ফ্রাস্ট্রেশন পড়ে যায়। কিন্তু আমেরিকান সরকার ডিবি কুপারের সাথে কোনো চালাকি করে না, কারণ তার এত সময় স্বভাবে তারা বুঝতে পারে যে তিনি একজন অনেক চালাক এবং চতুর ব্যক্তি। কারণ তিনি যখন প্যারাশুট চেয়েছিল তখন তিনি 4টি প্যারাশুট চেয়েছিল। তাই আমেরিকার সরকার কোনো চালাকি করতে চায় না, কারণ তারা বুঝতে পারে যে এই 4টে প্যারাশুটের মধ্যে যদি সে 3টি প্যারাশুট কোনো সিভিলিয়ানকে পরিয়ে দেয় এবং তার মধ্যে যদি আমরা একটি খারাপ প্যারাশুট দেই তাহলে সিভিলিয়ানের জীবন যেতে পারে। এই জন্য ডিবি কুপারকে 4টি ভালো প্যারাশুট দেওয়া হয়, যা ছিল ডিবি কুপারের অন্যতম একটি চালাকির অংশ। কিছুক্ষণ পর 3টি রিফিউল ট্যাঙ্ক আসে এবং প্লেনটিকে রিফিউল করতে শুরু করে। ডিবি কুপারের এই শর্তগুলো মানা হলে ডিবি কুপার তার আরো অন্যতম কয়েকটি শর্ত জানায়। তিনি বলে প্লেনটিকে সোজাসুজি মেক্সিকোর দিকে নিয়ে যাও, কিন্তু তাকে জানানো হয় প্লেনটি সরাসরি মেক্সিকোতে যেতে পারবে না। মেক্সিকোতে যাওয়ার আগে যে কোনো এয়ারপোর্টে নেমে তাকে আবার রিফিলিং করতে হবে। অনেক চিন্তা ভাবনা করার পর ডিবি কুপার জানায় যে প্লেনটিকে রেনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা আবার রিফিলিং করব এবং তিনি আরেকটি শর্ত জানায় প্লেনের পেছনের দরজা সবসময় খোলা রাখতে হবে। তারপর তাকে জানানো হয় প্লেনের পেছনের দরজা খোলা রেখে টেক অফ করা কোনোভাবেই সম্ভব না। প্লেনটি টেক অফের পর যখন হাওয়ায় উঠবে তখন তার শর্ত অনুযায়ী পেছনের দরজা খুলে দেওয়া হবে এবং ডিবি কুপার এই শর্তে রাজি হয়ে যায়। তারপর ডিবি কুপারের কথা অনুযায়ী ফ্লাইট 7:40 আবার টেক অফ করে আকাশে উঠতে শুরু করে দেয়। তারপর এফবিআই একটু চিন্তিত হয় এবং তিনি এভাবে ফ্লাইটটিকে ছেড়ে দিতে পারে না। তারপর তারা 2টি ফাইটার জেটকে প্লেনটিকে ফলো করতে পাঠায় এবং 2টি ফাইটার জেট প্লেনটিকে সরাসরি ফলো করতে থাকে। কিন্তু প্লেনটি মাত্র 150 নটিক্যাল মাইলে উঠতেছিল, যা ফাইটার জেটের সাথে স্পিড ম্যাচ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ ফাইটার জেট খুবই হাই স্পিডে চলার জন্য প্রস্তুত করা হয়েছিল। তাই ফাইটার জেটগুলো এস টার্ন নিয়ে চারপাশ দিয়ে আস্তে আস্তে উঠতেছিল এবং এই ফাইটার জেটটির পেছনে T-33 নামে একটি প্লেন তাদের ফলো করতেছিল। ওই দিন রাত আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। আকাশে খুব ঝড় বৃষ্টি ছিল এবং অনেক অন্ধকার ছিল এবং তাপমাত্রা ছিল -7°C। এমন অবস্থায় ফ্লাইটের মধ্যে ছিল পাইলট এবং কেবিন ক্রু টিনা এবং ডিবি কুপার এবং তার পেছনে 3টি জেট তাকে ফলো করতেছিল। কিছু সময় পর ডিবি কুপার টিনাকে ককপিটে যেতে বলে। টিনা ককপিটে যেতে যেতে দেখে ডিবি কুপার প্যারাশুট পড়ছে এবং দরজা বন্ধ করার আগ মুহূর্ত দেখে ডিবি কুপার সকল টাকাগুলো তার বুকের সাথে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর ককপিটে লাল ওয়ার্নিং বাতি জ্বলতে থাকে। ক্যাপ্টেনরা বুঝতে পারে যে পেছনের দরজাটি কেউ খুলেছে। তখন তিনি ডিবি কুপারকে জিজ্ঞেস করে যে তার কোনো সাহায্য চাই কিনা। ডিবি কুপার তাদের উপর রাগ করে এবং কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর প্লেনটিতে হালকা ঝাঁকি এবং বাতাসের প্রেসার বুঝতে পারে। তারপর আস্তে আস্তে প্লেনটি আবার সুন্দর মতো ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর রাত 10টার দিকে প্লেনটি রেনো এয়ারপোর্টে ল্যান্ড করে। তারপর প্লেনটির চারপাশে পুলিশ এবং এফবিআই এজেন্ট এসে প্লেনটিকে ঘিরে ফেলে। তারপর তারা প্লেনের ভিতরে যায় এবং পুরো প্লেনটি সার্চ করতে থাকে, কিন্তু প্লেনের ভিতরে কোথাও ডিবি কুপারের কোনো চিহ্ন বা ডিবি কুপার নামে এই প্লেনে কেউ ছিল কোনো কিছু তারা ট্রেস করতে পারে না। তখন পাইলটরা বুঝতে পারে এই খারাপ তাপমাত্রায় যখন তারা নিচ দিয়ে উঠতেছিল এই পাহাড় এবং জঙ্গলের মাঝখানে, তখন ডিবি কুপার প্লেনের পেছনের দরজা দিয়ে ঝাঁপ দিয়ে প্লেন থেকে নিচে নেমে যায়। কিন্তু খারাপ আবহাওয়া থাকার কারণে পেছনে থাকা
ফাইটার জেটও তাকে দেখতে পায় না। যখন FBI এজেন্টরা প্লেনের ভিতর সার্চ করে তার একটি টাই এবং তার খাওয়া কিছু সিগারেটের অংশ পায়, কিন্তু ডিবি কুপারের কোনো চিহ্নই ছিল না। এর পরবর্তীতে তারা এইগুলো সব ডিএনএ টেস্ট করায়, কিন্তু ডিএনএ টেস্টের সব রেজাল্ট তাদের নেগেটিভ আসে। ডিবি কুপার যেন এই দেশেরই বা এই পৃথিবীরই কোনো লোক নয়। তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কোথাও পাওয়া যায় না। FBI সেই জঙ্গলের আশেপাশে নদী এবং পাহাড়ে বারবার অভিযান চালায়, কিন্তু বারবার অভিযান চালানোর সত্ত্বেও ডিবি কুপারের কোনো চিহ্নই পাওয়া যায় না। তারপর তারা অনেক ট্রেস করে তার ডিএনএ এর মাধ্যমে তাকে খোঁজার, কিন্তু তারপরও তারা তাকে খুঁজে পারে না। এমন একটি বিষয় যেন তিনি এই পৃথিবীতে ছিলেনই না। হুট করে আসলেন এবং একটি প্লেন হাইজ্যাক করে $2 লাখ নিয়ে আবার চলে গেলেন। অনেকেই বলে তিনি ফিউচার থেকে এসেছেন, যার কোনো ট্রেস এখনো হয়নি। আবার অনেকেই বলে তিনি একটি ভূত ছিল, কিন্তু আসলে তিনি কি ছিল এই রহস্য এখনো ফাঁস হয়নি। আমেরিকার এজেন্ট FBI অনেক তল্লাশি করে এবং অনেক মিশন চালায়। অনেক খোঁজাখুঁজির পরও ডিবি কুপারের কোনো ট্রেস পাওয়া যায় না। অবশেষে তারা কেসটি ক্লোজ করে দিয়ে, যা ছিল আমেরিকার ইতিহাসে সব থেকে বড় আনসলভ এবং রহস্যময় কেস। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো এবং আপনারা আর কি কি বিষয় জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন।